পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আসলে এনসিপির অবস্থানটা কি? ধন্যবাদ। বিশেষ করে কাঁটাতার সীমান্ত হত্যা এই বিষয় নিয়ে আপনারা কথা বলছেন যে আসলে তাদের সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়। জি, ওই উত্তরটা দিচ্ছি, তার আগে আপার সাথে একটা আপোষ করে নেই। জি, সেটা হচ্ছে আপা যখন কথা বলেন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি, কিছু জায়গায় একটু আটকে যাই, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। যেমন আপা বললেন যে 10-এর লাঠি 1-এর বোঝা। আমাদের উনি সব দলগুলো একসাথে হয়ে বিভিন্ন সংকট মোকাবেলায় একটা টিম হিসেবে কাজ করা উচিত। আলোচনাটা কিন্তু ওইখান থেকেই শুরু করেছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই, তাই না? কিন্তু দুঃখের জায়গাটা কোথায়, কখন আপা এবং আমার প্রধানমন্ত্রীর বক্তব্যর কথা মিলাতে পারি না, যখন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যাকে আসলে ওই যে উনি কেন কথা বলেন এইটা নিয়ে প্রশ্ন অনেকে করে, আমি এটা নিয়ে প্রশ্ন করি না। উনি যোগ্য, উনি কথা বলুক, উনিই সব বলুক, অসুবিধা নাই। কিন্তু উনি কি করেন জানেন? উনি মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধ থাকার, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলার যে প্রয়াসটা, সেই স্পিরিটটাকে নষ্ট করে দেয়। কিভাবে করে? ধরেন আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য আপা দুইটা খুব সুন্দর শব্দ বলেছেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা যদি সমালোচনা করি তাতে তাদের স্বচ্ছতা বাড়বে। আপা কিন্তু এটা অ্যাকনলেজ করেছেন। কিন্তু এই কাজটাই করার জন্য আমরা যখন ছায়া মন্ত্রিসভা করার কথা বলেছি, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, দ্য গ্রেট ওয়ান অ্যান্ড অনলি সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি এইভাবে কি জানি উজিরে খামোখা ছায়া মন্ত্রিসভা, এইরকম বডি ল্যাঙ্গুয়েজে বিশ্রীভাবে উনি মকারি করেন। ধরেন আমরা এত বড় স্টেক নিয়ে এতগুলো মানুষ এত বছর অত্যাচার জুলুম সহ্য করে বাংলাদেশে যেই মুহূর্তে পার্লামেন্টে গিয়েছি, সবাই তো একটা ভোটের মাধ্যমে গিয়েছে, তাই না? সবাইকে জনগণ, প্রত্যেকটা সরকারি দল এবং বিরোধী দলের সদস্যকে জনগণ নিজেদের প্রতিনিধি বানিয়েছে না? আপনি কি পারেন জনগণের প্রতিনিধিকে এইভাবে মকারি করতে? তাহলে আপনার কি আসলে আদতে ইচ্ছা আছে যে আপনি সবাইকে নিয়ে দেশটাকে গড়বেন? দুঃখের কথা, দেখেন কথা বলতে গেলে অনেক কথা উঠে আসে। আপা বললেন যে গাড়ির জন্য আমরা বায়না ধরেছি, আবার তার আগের বক্তব্যেই আপা বলেছেন যে ধরেন খুন করতে বললেই কি খুন করবেন নাকি? সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছেন যে জুলাইয়ের যেই স্পিরিট সেটা রক্ষার জন্য এবং গণভোটের জন্য যেই আদেশটা সেটা রাষ্ট্রপতিই করতে পারবে এবং গণভোটটাই জনগণের অভিপ্রায়টাই হচ্ছে মেইন, এই কথা যে ওনারা বলেছেন, এটার প্রসঙ্গে উনি বলেছেন না যে খুন করতে বললেই খুন করবে নাকি, হুকুমের আসামির বিষয়টা শুনেন। আইনটা, আপাও আইনে পড়ালেখা করা মানুষ, আমিও আইন পেশায় আছি। বিষয়টা হচ্ছে যে অ্যাকোয়েন্টেন্স যারা থাকে তাদের কিন্তু সম পর্যায়ের অপরাধী হিসেবে বিবেচনা করা হয় এবং যদি হুকুমের আসামি হয় তার অপরাধের বিচার এবং শাস্তিটা কিন্তু সেইমই হবে, তার জন্য কিন্তু আলাদা আলাদা শাস্তি নাই। আপনি যদি অ্যাবেটারের শাস্তি, যে ওই জবাইটা করে তার শাস্তি সেইম। হ্যাঁ, আমি এটা জাস্ট নলেজের জন্য বললাম। তো ধরেন গাড়ি যখন বায়না করেছে এই আমার ভাইরা, হ্যাঁ, ওইটা তো আগে যেরকম সিস্টেম ছিল যে ভ্যাট ছাড়া, ট্যাক্স ছাড়া গাড়ি আমদানি করবে এবং সেটা ব্যক্তিগত গাড়ি হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু এখন তো সেটা বলে নাই। এখন বলেছে যে গাড়িগুলো ব্যবহারের জন্য গাড়ি তারা নিবে এবং সেই গাড়ি সরকারের কাছেই থাকবে, পরবর্তী সরকার এসেও সেই একই গাড়ি ব্যবহার করতে পারবে। আপনার কাছে এই কথাটা খারাপ লাগতে পারে, তাহলে আপনি এই কথাটা মানলেন কেন? আবার ধরেন আমার ভাইরা চাবেই বা না কেন, তারা এলাকায় যখন যেই জনগণ তাদেরকে ভোট দিয়েছে তাদের সুখ দুঃখে যখন তাদের পাশে দাঁড়াতে যাবে, তাদের সাথে কথা বলতে যাবে, সারা বছর তো ঢাকায় বসে থাকবে না। ওই আগের সিস্টেমে যদি দেশ চালাতে চাই যে একবার ভোট পেয়ে গেছি ঢাকা আর ছাড়া যাবে না, তাহলে তো আর হবে না। এখন তো জনগণের ভোট 5 বছর পরে আবার পাওয়ার জন্য জনগণের মাঝেই থাকতে হবে, জনগণের দুঃখ দুর্দশার কথা শুনতে হবে, জনগণের পারপাস সার্ভ করতে হবে। এখন আমি যদি জনগণের পাশে থাকতে চাই, বারবার আসা যাওয়া করার জন্য, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি যদি গাড়ি আমার প্রয়োজন হয়, সেই নিরাপত্তা কি আমার রাষ্ট্রের প্রতিনিধিদের সেই নিরাপত্তা নিশ্চিত করা কি রাষ্ট্রের দায়িত্ব কিনা, সেইটা হচ্ছে আমার প্রশ্ন। এখন ধরেন সরকার দলীয়দের তো অনেক টাকা, কিভাবে টাকা?
আমি ওই উদাহরণটা একটু দেই। এখন আপা রাগ করলে রাগ করুক, আপা হয়তো ওইটার ভাগিদার পায় না দেখে আপার রাগ হতে পারে। আমি একেবারে রিপোর্টেড, প্রথম আলোতে আজকে রিপোর্টেড যে শুধু ঢাকা মহানগর উত্তরে 1 মাসে খালি ময়লার, ভাই কত মানে মানুষ কত, আমি যদি রাজনীতি করতে না আসতাম আমি জীবনেও চিন্তা করতে পারতাম না যে রাজনীতি করা মানুষদের টাকার উৎস ময়লার টাকা, মানে ময়লাও খাইতে হবে, ময়লার টাকাও খাইতে হবে, এইরকম ময়লা, মানে এই ময়লার টাকা নিয়েও যে একটা বাণিজ্য হইতে পারে, আল্লাহর কসম আমি জীবনেও কল্পনা করতে পারি না। আমি রাজনীতি করতে এসে আমি এই যে আমি ডাইজেস্ট করতে পারি না। তো যাই হোক, এখন এগুলা জানলাম যে 1 মাসে যে 31 কোটি টাকা খালি ঢাকা উত্তরের যে 54টা ওয়ার্ড, সেই 54টা ওয়ার্ড থেকে মিনিমাম 31 কোটি টাকা এই ময়লার টাকা ওঠে। এবং এই টাকাটা কারা নেয়? এই যে মাঠ পর্যায়ের যারা নেতাকর্মীরা আছে তারা। এবং এখানে একেবারে প্রতিবেদনে স্পষ্ট উঠে আসছে যে বিএনপির যে বিভিন্ন ওয়ার্ডে যে নেতাকর্মীরা আছেন তারাই এই টাকাটা নিয়ে থাকে। এবং সিটি কর্পোরেশনের একটা নির্ধারিত রেট আছে যে কোন এলাকায় ময়লার জন্য কত টাকা নেওয়া উচিত। সেই রেট কোনো আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগ সরকারের যে নেতাকর্মী তারাও মানে নাই। এই সময়েও এসে ইন্টারিম গভর্নমেন্ট পরে বিএনপি সরকার। এখন ধরেন বিএনপির যেই এলাকার যে একেবারে ছোট কর্মী, তারও তো ময়লার টাকায় তার পকেটে কোটি কোটি টাকা, ময়লা খাওয়া টাকা, সরি টু সে, ধরেন ময়লা খাওয়া টাকাই আছে কোটি কোটি টাকা। একটা গাড়ি তো তার কাছে কোনো ব্যাপারই না। এখন আমার ভাইরা তো আর ময়লার টাকা খায় না, তাহলে তার কাছে টাকা আসবে কোত্থেকে? তাহলে মানুষকে সার্ভ করার জন্য তাকে তো ওই যে গাড়ির তাকে চাইতে হবে। আচ্ছা, এখন যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নে আসি। ভারতীয় যে অবস্থা, শুরুতে সেই কথাটা বলছিলাম যে আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ একটা রেসিপ্রোকাল রিলেশনশিপ মেনটেন করতে চাই। বারবার বলেছি যে সম্পর্ক দ্বিপাক্ষিক হবে। এক পক্ষ যেইভাবে এতদিন যে শেখ হাসিনা শুধু ভারতের পারপাস সার্ভ করেছে, সেই সিস্টেমে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আর চলতে পারে না। আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন তার দেশে যেই দিন যায়, সেই দেশে তারা একটা বিবৃতি দেয় না, তারা বলে এটা নাকি একটা ট্রানজিট ছিল। সেই দিন তারা সীমান্তে একজনকে হত্যা করে, সেটা নিয়ে তারা কোনো দুঃখ প্রকাশ করে না। এবং আমি যেখানে আজকে বসে আছি তার একদিন আগে 2 জনকে সীমান্তে হত্যা করা হয়। এবং তারা সীমান্তে যেইভাবে তাদের দেশের মুসলমান হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে আমার দেশে পুশ করতে চায়, আমার দেশে পাঠিয়ে দিতে চায়, আমার দেশের উপর চাপ প্রয়োগ করে, নানান ধরনের ধমক দেয়, এই ধমককে আমি কোনোভাবেই, আমার দল কোনোভাবেই পজিটিভলি দেখি না। আপনি বাংলাদেশের সাথে যদি প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক রাখতে চান, আপনার ভাষা হবে সুন্দর, আপনার ভাষা হবে এই ধরনের হত্যাযজ্ঞের বাইরে সুন্দরভাবে সমঝোতার আলোচনা হবে। আপনি সুন্দরভাবে আলোচনার টেবিলে বসবেন। আমি শুনেছি প্রধানমন্ত্রীর বিভিন্ন বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ওখানে গিয়েছেন, সুন্দর আলোচনা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, ভারত আমার সাথে কমিটমেন্ট রাখছে কিনা? হাদির হত্যাকারীকে কবে ফেরত দিবে? হাদির হত্যাকারীকে এই বাংলাদেশ কখন ফিরে পাবে? এবং একজন খুনের মামলার যে আসামি, যিনি ফাঁসির আসামি, যাকে ফাঁসির আদেশ ঘোষণা করা হয়েছে, সেই আসামি শেখ হাসিনা, তাকে কবে ফেরত দিবে? কারণ আমাদের মধ্যে তো একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। তো সমঝোতা যদি আপনি যদি এক্সিস্টিং চুক্তি সেটা যদি মেইনটেইন হয়, তবেই তো আমি আপনার সদিচ্ছা কতটুকু আছে সেটাতে আস্থা রাখবো। কিন্তু আপনি কোনো বক্তব্যে যদি আপনার সদিচ্ছা বা সৎ উদ্দেশ্য প্রকাশ করতে না পারেন, তাহলে আপনার উপর আস্থা রাখাটা আমার জন্য কঠিন। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপা, আমি শেষ করতে চাই। আপনি কি ময়লার বিষয়ে কোনো বক্তব্য দিতে চান? না, আমি খুব সংক্ষেপে একটা কথা বলি। রাজনীতিবিদদের এটাও সত্যি যে ময়লার যদি সিস্টেমটা নিয়ে কথা বলতো আমার সমালোচক, আমি খুব খুশি হতাম। এটা জঘন্য কাজ। আমি মনে করি হাত বদল হয়, এটা নতুন না, এটা অনেক পুরানো থেকে। এবং ময়লা নিয়ে আমারও কিছু স্টাডি আছে, কারণ আমরা তো আগে সংসদ সদস্য ছিলাম, এখন অনেক লোক আসে আমাদেরকে একটু বলাই দেওয়ার জন্য, কিন্তু ওইখানে একটা এরিয়া বেস একটা কাজ চলে, যেখানে বলাইলেও কোনো সাধারণ মানুষ যারা করতে পারবে তাদের হয় না। এটা আমি এইটুকু বুঝেছি। এই জায়গাটায় আমি বলতে চাই যে ময়লার জন্য মানুষের যে নাভিশ্বাস, সেটা নিয়ে কিন্তু কথা হয় না। আপনি জানেন, ময়লা যারা এই যে বাড়ি থেকে ময়লা নিয়ে যায়, তারা কিন্তু উল্টা বেতন দেয়। যারা আপনার টেন্ডার পায়, তারা পয়সা পায় না, তারা মাসে হারা আরো 4,000-5,000 টাকা দেয়। কে যে টেন্ডারে পেয়েছে? কেন দেয়? ওই যে পলিথিনগুলো যে টুকায়, প্লাস্টিকের বোতলগুলো যে টুকায়,
কাগজগুলো ঢোকায়, এইখানে তার একটা বড় একটা লাভ থাকে। এই লাভের জন্য আগে উল্টা পয়সা দিত, যারা টেন্ডারে পেত কাজ তারা পয়সা দিত এই স্টাফদেরকে, এই যে ময়লা পরিষ্কার করার লোকদেরকে। এখন তারা উল্টা দেয়, দেখেন মানে সম্পূর্ণ উল্টা হয়ে গেছে এই জায়গাটা। এবং জনগণ কি করে, আমি যেখানে থাকি সেখানে আমাকে দিতে হয় মাসে 150 টাকা। 150 টাকা একটা ময়লা, আমার বাসায় যদি 10টা ফ্ল্যাট থাকে 10 জন মানুষের, তাহলে 10 জন মানুষ 150 টাকা দিলে 1500 টাকা। একটা বিল্ডিং থেকে যদি 1500 টাকা উঠে, একটা গলিতে আপনার যদি 50টা বিল্ডিং থাকে তাহলে কত ওঠে, বা 100টা বিল্ডিং যদি থাকে 100টা বিল্ডিংয়ে 15,000 টাকা উঠে। তো 15,000 টাকা যদি জাস্ট একটা গলিতে উঠে, তাহলে আপনি ঢাকা শহরে এক একটা ওয়ার্ড বা ইসেটা আপনি বুঝেন। এই জায়গাটায় আমি মনে করি রাষ্ট্রের এই জায়গাটায় সেন্সিটিভ হওয়া উচিত। এবং এই যে জনগণের কাছ থেকে এত টাকা কেন নিচ্ছে, সর্বোচ্চ 25 টাকা 30 টাকা নিতে পারে সর্বোচ্চ। এটা কিন্তু এই যে বিশেষ হাতে এই যে সিন্ডিকেট বাণিজ্য, এটা কিন্তু আমি বিএনপির কথা বলছি না, আমি ব্যবস্থা হয়েছে এটা কিন্তু আপা বলছে সিস্টেমেটিক ওয়েতে এটা রুলিং হিসেবে সিস্টেম লস। আপনি সাফার করছেন, আমি করছি, ও করছে। আপনি যদি কখনো তার ঈদের পরবই যদি তার পছন্দ না হয়, সে আপনার 10 দিন 8 দিন ময়লা নেবে না, আসবে না। না আসলে আপনি কি হবেন, গন্ধে আপনি টিকতে পারবেন না। কি পরিমাণ আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে, এই জিম্মি থেকে আমরা মুক্তি চাই। এবং এইখানে অবশ্যই রাজনীতিবিদরা কেন এই নোংরার দিকে যাবে আমি মনে করি না। যখনই আপনি দামটা কমায় দিবেন, পয়সাটা কমায় দিবেন, তখন কিন্তু আপনি এটা করেন না কেন, কোনো মানুষের কাছ থেকে টাকা নেওয়া হবে না, চাঁদা নেওয়া হবে না। ওই লোকরা যারা চাকরি করে, যারা ময়লা পরিষ্কার করে, ওরা যে বেতনটা দিত ওই টাকায় ওদের ইনকাম হবে, সেটা হলে তার কোনো কথা থাকে না। এত টাকার এখানে নাড়াচাড়া, আপনি জানেন সবচেয়ে নোংরা কাজগুলো সবচেয়ে বেশি টাকা।